বিয়ে করে স্ত্রীকে বাড়িতে মায়ের কাছে রেখে আমি প্রবাসে চলে যাই। কারণ আমি ছিলাম অনেক গরিব একটা পরিবারের ছেলে। সংসারে মা ও এক দিদি আছে। কিছুদিন আগে আমার দিদির বিয়ে হয়ে যায়। আমাদের মতো একটা গরিব পরিবারে দিদির বিয়ের পর বাড়িতে মা একা হয়ে গিয়েছিলেন। সেজন্য আমিও বিয়ে করে ফেলি। জোর করে মা আমাকে বিয়ে দেন আর বলেন, তুই সারা বছরই তো প্রবাসে থাকিস, বাড়িতে একা একা আমার ভালো লাগে না। যদি একটা বউ বাড়িতে থাকে তাহলে গল্প করার মতো একটা মেয়ে পাবো। নিজের একটা মেয়ে ছিল, তাকেও অন্যের ঘরে দিয়ে দিয়েছি। মায়ের কথায় আমিও বিয়েতে রাজি হয়ে যাই, কারণ মা এই পৃথিবীতে থাকবেনই বা কদিন। এই সময় যদি মায়ের আশা পূরণ করতে না পারি, তাহলে আর কখন মায়ের দিকে নজর দেব। তারপর আমি মাকে বললাম, তোমার পছন্দ যদি কোনো মেয়ে থাকে তাহলে কথা বলো, আমি বিয়েতে রাজি আছি। কিন্তু একটা শর্ত আছে, বিয়ের পর আমাকে প্রবাসে যেতেই হবে। দেখো মা, এখানে থেকে কোনো কাজ নেই, সংসার চালাতে হলে টাকা তো রুজি করতেই হবে, তাই না? মা আমার এই শর্ততেও রাজি ছিলেন। তারপর অধিক গরিব একটা পরিবারের মেয়েকে আমার মা বউ করে আনেন। মাকে দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ এখনকার সমাজে গরিব পরিবারের মেয়েদেরকে কেউ বউ করে নিতে চায় না, কিন্তু আমার মা সম্পূর্ণ আলাদা। মা নিজের ইচ্ছেতে গরিব পরিবার থেকে নিজের পুত্রবধূ নিয়ে আসেন। বিয়ের পর আমার স্ত্রী ভীষণ খেয়াল রাখে আমার মায়ের। আমাদের সংসার অনেক সুখে শান্তিতে কাটছিল। পকেটে যার টাকা আছে, টাকা সব খরচ হয়ে গেছে, কারণ দেশে কোনো কাজ নেই। সব ছেলেদেরকে বিয়ে করে প্রবাসেই যেতে হয়। বিয়ের 4 মাস পর আমিও প্রবাসে চলে যাই। যাওয়ার আগে খবর শুনে যাই যে আমার স্ত্রী প্রেগনেন্ট। তখন চিন্তা আরো বেড়ে যায়, কারণ বিপদ কখনো বলে আসে না। সামনে অনেক বড় একটা বিপদ আছে। যদি অনেক টাকার প্রয়োজন হয় তাহলে কোথায় থেকে দেব আমি এত টাকা? আমার স্ত্রী প্রেগনেন্ট, ডেলিভারির সময় নর্মাল ডেলিভারি হলে তো ভালো, আর যদি সিজার করতে হয় তাহলে অনেক টাকার প্রয়োজন। সেজন্য আমি আমার স্ত্রীকে বুঝিয়ে প্রবাসে চলে যাই। সেখানে যাওয়ার পর সপ্তাহখানেক পর ফোন করে বলে ওর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। অনেক খাচ্ছিল মেয়েটি। কষ্ট আমারও কম হয়নি, কারণ সন্তানের আনন্দ আমি এখন থেকে বুক করতে শুরু করে দিয়েছিলাম। সন্তানটা নষ্ট হওয়ার পর থেকে আমার স্ত্রী ঠিকমতো আমার সাথে কথা বলে না। যখন কথা বলে, মায়ের ফোনেতেই কথা বলে। ওর ফোন কোথায় জিজ্ঞেস করলে বলে জলে পড়ে খারাপ হয়ে গেছে। আর আমি এখানে এসে এখন পর্যন্ত মাইনে পাইনি, এজন্য আমি ওকে মোবাইল কিনে দিতে পারছি না। মায়ের ফোনে কথা বলতে মনে হয় লজ্জা পায়, সেজন্য একটু কথা বলে ফোনটা কেটে দেয় অথবা মায়ের কাছে দিয়ে দেয়। এভাবে চলতে চলতে প্রায় 1 মাস চলে যায়। আমি আমার স্ত্রীকে বলি, তোমাকে একটা ফোন কিনে দেই, কিন্তু ও আমাকে বারণ করে যে আমার ফোনের প্রয়োজন নেই, মায়ের ফোন আছে তো, এভাবেই চলবে। টাকাগুলো খরচ না করে জমিয়ে রাখো, তা না হলে বাড়িতে এসে আবারও 2 দিন থাকতে পারবে না, চলে যেতে হবে আমাকে ছেড়ে। ওর কথা আমার কেমন যেন লাগলো, মনে হয় আমাকে ছেড়ে ও ভালো নেই। কিন্তু কি করব, গরিব হলে সবকিছু মানিয়ে থাকতে হয়। এভাবে চলতে চলতে প্রায় 5 মাস চলে যায়। মনটা পড়ে আছে বাড়িতে, দিন রাত ওর কথা ভাবি। যখনই ফোন করি মায়ের কাছে ফোনটা থাকে। কখনো আবার স্ত্রী নিজের ইচ্ছেতে আমাকে ফোন করে না। যখন আমি ফোন করি মা ওকে ডেকে দেন। ঠিকমতো মন খুলে ওর সাথে কথা বলতে পারি না, জিজ্ঞেস করতে পারি না আমাকে ছেড়ে ওর কতটা কষ্ট হচ্ছে, কিসের প্রয়োজন ওর। যখনই কথা বলি মা পাশে থাকেন। একদিন ডিউটি থেকে এসে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার মোবাইলে ফোন আসে। ভীষণ ঘুম পাচ্ছিল আমার, সেজন্য ফোনটা কেটে আবার ঘুমিয়ে পড়ি। আমার মনে হচ্ছিল হয়তোবা মা এমনিতেই ফোন করছিলেন, কিন্তু সেদিন আমার স্ত্রী নিজের থেকে আমার কাছে ফোন করে। আমি ফোন কেটে দেওয়াতে ও বারবার ফোন করতে লাগে। বাধ্য হয়ে আমি ফোনটা রিসিভ করি। যখনই আমার স্ত্রী কাঁদতে কাঁদতে আমার সাথে কথা বলে আর বলে এখন মা ঘরে নেই, সেজন্য আমি ফোন করছি, এই জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও প্লিজ। ওর কথা শুনে আমি অবাক হয়ে যাই। আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় আমার স্ত্রী। একবার ভাবছিলাম মাকে জিজ্ঞেস করবো যে বাড়িতে কি হয়েছে। পরে মনে হলো আমি যদি বাড়ি গিয়ে নিজের চোখে দেখি তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। মা হয়তো কিছু গোপনও করতে পারেন। আর আমার স্ত্রীর কাছে ফোন নেই যে আমি ওকে আলাদাভাবে জিজ্ঞেস করব। তখন আমি ডিসাইড করে ফেলি বাড়িতে চলে যাব। আজ 25 তারিখ, 30 তারিখে টিকিট করেছি আমি।
যতদিন এখানে ছিলাম মা ও স্ত্রীর জন্য কিছু কিছু টাকা পাঠাতাম ওদের সংসার যাতে চলে যায়। আর কিছু টাকা আমি জমিয়ে রেখেছি। এখন বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ভাবছিলাম আরও কিছুদিন থেকে যাব, বাড়িতে যাব। কিন্তু জানি না কেন আমার স্ত্রীর কথায় আমার ভীষণ অবাক লাগছে। ফ্লাইটের টিকিট করেছি 9,000 টাকা দিয়ে। 30 তারিখ সকালে আমি এখান থেকে রওনা হই বাড়ি যেতে। সন্ধ্যা রাত হয়ে যেতে পারে। মাকে কিছু বলিনি বাড়ি যাচ্ছি এই ব্যাপারে, কারণ যদি ওরা জেনে যায় তাহলে বুঝতেই পারবো না কি হচ্ছে বাড়িতে। মা কি আমার স্ত্রী লাবণীর উপর অত্যাচার করছেন, নাকি লাবণী মায়ের উপর অত্যাচার করে আমার সামনে ভালো সাজার চেষ্টা করছে? কাউকে কিছু না বলে বাড়িতে গেলে সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। রাত 8টার সময় বাড়িতে গিয়ে ঢুকিয়ে মা দরজার পাশে চেয়ারে বসেছিলেন, হাতে অনেকগুলো টাকা। বসে বসে টাকাগুলো গুনছিলেন। আমি দরজার পাশে যেতেই মা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়েন আর বলেন, বাবা তুই এই সময়? কি ব্যাপার, কাউকে কিছু না জানিয়ে? তখন আমি বলি, মা আসলে আমি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না বলেই এসেছি। কেন, তুমি খুশি হওনি মা আমাকে দেখে? না, তা নয়, এমনি বলছি, হঠাৎ করে চলে এলি তুই। তখন দেখি আমার বেডরুম থেকে একটা ছেলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে আসছে। এখানে এসে আমার দিকে না তাকিয়ে আমার মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করি, মা লাবণী কোথায়? ও কি ওর বাবার বাড়িতে গেছে? আর এই ছেলেটা খেয়ে আমার বেডরুম থেকে বেরিয়ে আসছে কেন? তখন মা আমতা আমতা করে বলেন, লাবণী বেডরুমেই আছে, তুই যা। আর তোমার হাতে এত টাকা কোথায় থেকে পেয়েছো? এত টাকা? মা এ ব্যাপারে কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। আমি এখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে বেডরুমে চলে যাই। গিয়ে আমার নিজের চোখে যা দেখি আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ কার কাছে আমি আমার আমানত রেখে গিয়েছিলাম? যে মা পাগল হয়ে আমাকে বিয়ে দিয়েছিলেন নিজের পুত্রবধূর সঙ্গে এই আচরণ করার জন্য। লাবণীর কাঁধে গিয়ে হাত দিতে ও চমকে ওঠে। যখন পেছন ফিরে দেখে আমি, তখন হাউমাউ করে কেঁদে আমার গলায় জড়িয়ে ধরে। তখন আমি জিজ্ঞেস করি, লাবণী কি হয়েছে, সব কিছু আমাকে খুলে বলো। এই বলে আমি লাবণীকে মায়ের সামনে নিয়ে যাই। তখনও আমাকে বলতে শুরু করে। তুমি যাওয়ার কিছুদিন পর মা আমাকে বলেন, এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে হবে, তা না হলে উনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। যখন আমি মানা করি, আমাকে বলেন আমি যদি এই সন্তান নষ্ট না করি তাহলে আমার উপর মিথ্যা অভিযোগ ছাপিয়ে বলবেন আমি অন্য পুরুষের সাথে পরকীয়া করছি। সম্মানের বয়ে আমি শুধু ঔষধ খেয়ে সন্তানটাকে নষ্ট করে দেই। আর মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন যাতে সত্যি কথা তোমাকে না বলি। কিছুদিন পর প্রতিদিন একটা দুইটা ছেলে আমাদের ঘরে আসতে শুরু করে। যে ছেলেগুলো এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার সম্মান লুটে পুটে খায়। আর মা ওদের কাছ থেকে টাকা নিয়ে আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ান। তোমার সাথে ঠিকমতো কথা বলতে দেননি ফোনে। মা ভয় পেতেন যে আমি যদি সত্যি কথা তোমাকে বলে দেই, সেজন্য আমার ফোনটাও মা নিয়ে বিক্রি করে দেন। তোমাকে বলার মতো কোনো রাস্তা আমার কাছে ছিল না, সেজন্য দিনের পর দিন আমাকে এই অন্যায় অত্যাচার সহ্য করে এই বাড়িতে থাকতে হচ্ছিল। একদিন ভুল করে ফোনটা ঘরে ফেলে মা পুকুরে যান, আর এই সুযোগেই আমি তোমাকে ফোন করি। এই কথা শুনে মা ভীষণ রেগে যান আর বলেন, খালনাগিনী, গরিব বিখিরি, বিকিরি পরিবার থেকে বউ করে এনেছি তোকে, কি ভাবছিস তোকে রাজরানী করে খাওয়ানোর জন্য? আর লজ্জা করে না আমার ঘরে কাঁদছিস আর আমার ছেলের কানে আমার ব্যাপারে বিষ ঢেলে দিচ্ছিস? বেশ করেছি, ওকে পতিতা বানিয়ে ওর দেহ বিক্রি করে আমি টাকা জমাচ্ছি। কারণ আমি জানি এখনকার ছেলেরা বুড়ো হবার পর বাবা মাকে ফেলে দেয়। আমি আমার ভবিষ্যতের কথা ভেবে এই কাজ করছি। আমি কোনো অন্যায় করিনি। আমি আমার মাকে দেখে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছিলাম না, কারণ এত নির্লজ্জ মানুষ আমি এই পৃথিবীতে আগে কখনো দেখিনি। একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে মা এখনো বলছেন যে উনি কোনো অন্যায় করেননি। তখন আমি বললাম, মা বেশ ভালো কথা, তুমি অন্যায় করোনি। লাবণীর দেহ বিক্রি করে তুমি যে টাকাগুলো পেয়েছো সেই টাকা নিয়ে এই বাড়িতে থাকো। আমি আজই ওকে নিয়ে এখান থেকে চলে যাব। তোমার মতো মায়ের কাছে আমি এক মুহূর্ত এই মেয়েটাকে রাখতে চাই না। তখনও মায়ের লজ্জা হয়নি। মা বলেন, তোর লজ্জা করে না?
এই মেয়েটাকে নিয়ে তুই এখনো সংসার করবে? হাজার ছেলের পতিতা ও, ওকে ডিভোর্স দে। তখন আমি বললাম, মা, তুমি একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে, কিন্তু আমি সেটা পারবো না। লাবণী নিজের ইচ্ছাতে এই কাজ করেনি, তুমি ওকে দিয়ে এই কাজ করিয়েছ। না চাইতে মেয়েটি ঘুমড়ে ঘুমড়ে কেঁদে কেঁদে মরছে, কিন্তু তুমি তোমার এই নির্দয় হৃদয় দিয়ে একবারও মায়ার দৃষ্টিতে ওর দিকে তাকাওনি। সেজন্য ওকে নিয়ে আমি সংসার করব, আর অনেক দূরে চলে যাব তোমার থেকে, যাতে তুমি ভবিষ্যতে এমন সুযোগ আর না পাও। তোমার কাছে এখন টাকা আছে, তুমি থাকো তোমার টাকা নিয়ে, আমি চললাম। এই বলে আমি লাবণীকে বলি, জামা কাপড় গুছিয়ে নাও, অনেক দূরে কোথাও রাস্তায় গাছের নিচে গিয়ে থাকবো। একবারও মা আমাদেরকে টাকার কথা বলেননি, নিজের ভুল করেছেন এই কথাটাও স্বীকার করেননি। আমার মা, উনি মা, সেজন্য কিছু করতে পারবো না। একবার ভেবেছিলাম পুলিশকে ফোন করে পুলিশের হাতে তুলে দেব, পরে মনে হলো উনি তো আমার মা, কি করে ছেলে হয়ে মাকে পুলিশের হাতে তুলে দেই? তার চেয়ে বরং আমি এই বাড়ি থেকে চলে যাই। এই বলে চিরতরে এখান থেকে চলে যাই। কিছুদিন পর খবর শুনেছি মা নিজের মেয়ে ও দামাদকে এই বাড়িতে নিয়ে আসেন। আমার কোনো দুঃখ নেই, শুধু ওরা সুখে থাকুক। আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।